মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। অথচ বাস্তবতা হলো 25 মার্চ 1971 শেখ মুজিব রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে পড়েন, পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বন্দী ছিলেন এবং সেই 9 মাস যুদ্ধের সম্পর্কে প্রায় কিছুই জানতেন না। এরপর যখন শেখ হাসিনা বলেন তার পিতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তখন সেটি ইতিহাসের সবচেয়ে বড় বিকৃতি বলে মনে হয়। কিন্তু তার শাসন আমলে এই মিথ্যার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। সেসব তথাকথিত বুদ্ধিজীবী তার শাসন আমলে প্রতিষ্ঠা পেয়েছে, তারাই এই বিকৃত ইতিহাসের বাহক। তাছাড়া শেখ হাসিনার নেতৃত্বে এমন একটি ব্যবস্থা দাঁড়িয়ে গিয়েছিল যেখানে শেখ মুজিবুর রহমানকে পাঠ্য বই থেকে বিশ্ববিদ্যালয়ের থিসিস পর্যন্ত এককভাবে উপস্থাপন করা হয়। স্কুলের পাঠ্যসূচি থেকে শুরু করে সমস্ত শিক্ষা এবং গবেষণায় শেখ মুজিবকে এমনভাবে স্থাপন করা হয়েছে যেন তিনি বাংলাদেশের একমাত্র ইতিহাস। এই অবস্থায় মুক্তিযুদ্ধ নিয়ে যে কোনো গণতান্ত্রিক চর্চা এবং ইতিহাসই হোক, মতামত হোক, গবেষণা হোক, সবই দমন করা হয়েছে। কেউ ভিন্ন কিছু বললে তার চাকরি যায়, উন্নতি বন্ধ হয়, হয়রানি হয়, কখনো জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে। সব মিলিয়ে শেখ হাসিনা এবং শেখ মুজিবের বর্ণনায় মুক্তিযুদ্ধের চেতনা একটি দলীয়, ক্ষমতা কেন্দ্রিক, একমুখী বয়ানে পরিণত হয়েছে, যা গণতন্ত্র, সত্য এবং ইতিহাসের বিপরীতে দাঁড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের আরেকটি দমনমূলক কৌশল ছিল সাম্প্রদায়িকতার বয়ানকে ব্যবহার করা। আওয়ামী লীগ সরাসরি ধর্মীয় বৈষম্যের রাজনীতি খুব বেশি করেনি বটে, কিন্তু 1972 সাল থেকেই হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, সম্পত্তি লুটপাট শুরু হয়েছে এবং এসব কাজ করেছে মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরাই। জামাত ইসলামী বা বিএনপির লোকজন এভাবে হিন্দুদের সম্পত্তি দখল করেনি যতটা করেছে আওয়ামী লীগের নেতারা। পাকিস্তানি আমলে যে শত্রু সম্পত্তি আইন ছিল, স্বাধীনতার পর সেটি বাতিল করা উচিত ছিল, কিন্তু তা না করে আওয়ামী লীগ সরকার এটিকে অর্পিত সম্পৃক্ত আইন নামে রূপান্তর করে এবং বহাল রাখে, যার ফলে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি লুটপাট অব্যাহত থাকে। ধর্মনিরপেক্ষতার দাবি করলেও অর্থনৈতিক স্তরে আওয়ামী লীগ ছিল চরম সাম্প্রদায়িক। হিন্দুদের অর্থ সম্পদ দখল করাকে তারা একটি কাঠামোগত এবং ব্যবস্থাগত প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠা করে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সাম্প্রদায়িকতা খুব বেশি ব্যবহার না করলেও অর্থনৈতিক লুটপাটের হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করেছে। সমাজের প্রভাবশালী এলিট, সিভিল সোসাইটি, আমলাতন্ত্র, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী মহল সবাইকে দমন এবং পুরস্কারের নীতিতে নিয়ন্ত্রণ করেছে। যারা সরকারের অনুগত তাদের দেওয়া হয়েছে সুযোগ সুবিধা, যারা বিরোধিতা করেছে তাদের করা হয়েছে বরখাস্ত, বঞ্চিত, এমনকি কারাবন্দী। শেখ হাসিনার এই 15 বছরের শাসন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দুর্নীতি একটি সাংগঠনিক নীতি হয়ে দাঁড়িয়েছে। দলীয় নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, যার স্কেল ব্রিটিশ বা পাকিস্তান আমলে দেখা যায়নি। এর ফলে প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছে, প্রশাসনিক কাঠামো ধ্বংস হয়ে গেছে। তার প্রমাণ 2024 সালে স্পষ্ট হয়ে গেছে। এমনকি আগস্টের শুরুতে সামরিক বাহিনী পর্যন্ত শেখ হাসিনার নির্দেশে গুলি চালাতে অস্বীকৃতি জানায়, কারণ তারা বুঝে গিয়েছিল এই সরকারের দিন শেষ। যদিও সামরিক বাহিনী সরাসরি গুলি চালায়নি, তারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, উড়োজাহাজের ব্যবস্থা করে ক্যান্টনমেন্টের নিরাপত্তা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে দেশটাকে সহায়তা করেছে। এই সহযোগিতার পেছনে ছিল তাদের স্বার্থ সংশ্লিষ্ট হিসাব নিকাশ, কারণ সরাসরি গুলি চালালে তার ফল হতে পারত মারাত্মক। এমনকি এখনো প্রশাসন, বিশ্ববিদ্যালয়, মিডিয়া, বুদ্ধিজীবী মহলে আওয়ামী লীগের অনুগতরা রয়ে গেছে। তারা খোলাখুলি না বললেও নীরবভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। তাদের কেউ কেউ কোনো দল নিষিদ্ধ করা উচিত নয় বললেও বাস্তবতা হলো আওয়ামী লীগ এখন আর সাধারণ কোনো রাজনৈতিক দল নয়, এটি এক প্রকার ভারতীয় স্ট্র্যাটেজিক এজেন্টের মতো কাজ করছে। শেখ হাসিনার সরকারের শাসন থেকে শুরু করে শেষ পর্যন্ত ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল। শেখ মুজিব ভারতপন্থী হলেও তিনি ভারতের নির্দেশে চলতেন না, কিন্তু শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত। এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রাজনৈতিক নীতি প্রশ্ন নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে। এই দলটির কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থের বিরুদ্ধে। এটি একটি ভারত ঘেঁষা কাঠামোগত এজেন্ট হিসেবে কাজ করছে, যার ফলে রাষ্ট্রের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে। এটাই আমার জবানবন্দি। এটা জনাব বদরুদ্দিন উমর সাহেবের জবানবন্দি। এই কোর্টে তিনি আসতে পারেননি, আল্লাহ তাআলা তার আগেই তাকে কাছে নিয়েছেন। ফলে আমরা ট্রাইব্যুনালে ব্রিফ করছিলেন প্রসিকিউটর তাজুল ইসলাম।